নেভার এভার। কেউ প্রমাণ করুক, মানুষ যেহেতু ভাইরাল করেই দিছে, এটা আমার উত্তর দিতে হবে। গত রাতে বাসায় 4টার সময় গেছি। শো হ্যাঁ, why I'm এছাড়াও wasting time here wow অনেক কয়েক কোটি টাকা। মানুষ যেটা বলে যে সুগার ড্যাডি বুড়া বেটা বিয়ে করছে, নানার বয়সে বিয়ে করছে, ঠিক আমি যেমন পুরুষ মানুষ পছন্দ করতো, ওর পিছনে যে এখন কত মহিলা লাইন দিতে চাই তো আল্লাহ জানে। মাথা গরম হয়ে যায়, আমি ছাদ থেকে লাভ দিব, এই করবো সেই করবো। আর ইয়ং ছেলেদের তো আমি দেখতেই পারি না, ইয়ং ছেলে আমাদেরকে তাকাবে কেন? এগুলো হচ্ছে সব কি মানে যেটা হয় আর কি, রুমে নেওয়ার ধান্দা আর কি। যারা আমাকে নিয়ে ট্রল করে, একদিন তারা আমাকে নিয়ে আফসোস করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্টস দ্য আরজিকে প্রিয়া শোতে। আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশন। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে, পাশাপাশি আমার যে পেজটি রয়েছে আরজিকে প্রিয়া পেজ, সেখানেও দেখতে পাচ্ছেন। আজকে যাকে আমি আমার অনুষ্ঠানের জন্য আমন্ত্রণ জানিয়েছি, তিনি অনলাইনে অত্যন্ত পরিচিত একজন মুখ এবং তার কাজ দিয়ে তিনি নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছেন। তিনি একজন সফল উদ্যোক্তা। তিনি আপনাদের সবার পরিচিত। তার পুরো নাম হচ্ছে রুবাইয়াত ফাতিমা তনি। চলুন তাকে আমরা আমন্ত্রণ জানাই। আমি খুবই সম্মানিত বোধ করছি আপনাকে এই অনুষ্ঠানে পেয়ে। আমি আরো বেশি সম্মানিত বোধ করছি যে আমি আরজেকে প্রিয়ার মতো একজন মানুষের সামনে বসে ইন্টারভিউ দিতে বসছি। আমাদের সমাজে যেটা হয় যে ব্যতিক্রম বিষয়গুলো যখন আমাদের চোখে পড়ে, তখন আমরা ওই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনা করতে পছন্দ করি, টিকা টিপ্পণী করতে পছন্দ করি। আপনার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে এবং ডেফিনেটলি আপনি খুব সাহসের সঙ্গে সেগুলো আনসার দিয়েছেন, মোকাবেলা করেছেন। সেগুলো নিয়ে আমি ডেফিনেটলি কথা বলবো। তার আগে আমি একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার শৈশবটা কেমন ছিল? কেমন পরিবারে আপনার জন্ম হয়েছে? আচ্ছা, আপনি তো এখন একটা ভাইরাল রোড আছে যেটা হচ্ছে মানে ভাইরাল মানুষ হয় অনেক। রিসেন্টলি একটা ভাইরাল রোড আছে যেটা হচ্ছে আপনার অষ্টগ্রাম ইতনা মিটামইন রোড, হাওর। আমি কিন্তু সেই হাওরের মেয়ে, একদম ভাটি অঞ্চলের মেয়ে আমি। ওকে। তো আমার বাড়ি হচ্ছে অষ্টগ্রাম এবং ভাটি অঞ্চলে, ওখানেই আমার বাপ দাদা বাড়ি। আপনার এসএসসি ইন্টার কোথায় হলো? আমার এসএসসি আমাদের গ্রামে, তারপরে সেখান থেকে আমাদের ভৈরবে আর কি, আমাদের কিশোরগঞ্জেরই আরেকটা থানা হচ্ছে ভৈরব, সেখানে আমি রফিকুল ইসলাম মহিলা কলেজে, সেখান থেকে আমি ইন্টারমিডিয়েট পড়ি এবং সেখানে আমি হোস্টেলে থাকতাম। ওকে। এবং যেটা হয়তো যে হোস্টেল যখন ছুটি হইতো বা কলেজ যখন বন্ধ থাকতো, যেহেতু হোস্টেল আর কলেজ একই সাথে, সব মানুষ বাড়িতে চলে যেত, কিন্তু আমি হোস্টেলেই থাকতাম। আমার খুব মজা লাগতো হোস্টেলে থাকতে। জীবনের সাথে চলে নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ভৈরবের জীবনটা বেশি দিন বোধহয় না, তারপর ঢাকায় চলে আসে, রাইট? 2 বছর ওখানে। ওকে। তারপরে আমি ঢাকায় আসি অ্যান্ড এসে আমি হচ্ছে আপনার ইউনিভার্সিটি কোচিং করি। ইন্টার লাইফেই তো এমন যেটা হয়, মানে টিনেজার লাইফে মেয়েদের কাউকে না কাউকে ভালো লাগে, ছেলেদের কাউকে না কাউকে ভালো লাগে, প্রেমের যে ব্যাপারটা থাকে, এগুলো ছিল না আপনার লাইফে? একদম ভাল লাগতো, বাট ওরকম না যে বিয়ে শাদী করবো সিরিয়াস। আমার আবার একটু মানে থাকে না যে মানুষের লাইফে অনেক সিরিয়াস প্রেম হয়, যে না ওকে আমার ভালোবাসি, ওকেই আমার বিয়ে করতে হবে, ওর জন্য আমি, মানে এরকম কিছু না। মানে হ্যাঁ, আই কন্টাক্ট হয়তো হ্যালো হাই বাই বাই লাইক এরকম টাইপ আর কি, সিরিয়াস না। আমি আবার মানুষকে খুব নিখুঁত ভাবে বিশ্লেষণ করি, মানে ওর সাথে আগে আমার মন মানসিকতা মিলতেছে কিনা, ওইটা হচ্ছে বিষয়। আর তখন এত কিছু বুঝতাম না, ইন্টারে যখন পড়তাম আমার মাথায় সাথে শয়তানি থাকতো, মানে কোন গাছ থেকে আম পারবো। ওই একটা আমাদের যে কলেজের ফাউন্ডার, ওনার কবুতর ধরা নিষেধ ছিল, ওনার একটা কবুতর ধরে আনা যায় কিনা, মানে এরকম আর কি, বাচ্চামিটা বেশি ছিল। আর তখন আসলে প্রেম ভালোবাসা ওইসব বিষয় আমি সিরিয়াস না। তবে হ্যাঁ, কলেজে হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে বাইরের ছেলেদের সাথে অনেক আই কন্ট্যাক্ট করতাম, মানে এই ধরনের শয়তানিগুলো করতাম, যেহেতু আমাদের হোস্টেল থেকে বের হওয়া যেত না। তো আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তির জন্য হচ্ছে যে প্রস্তুতি নিচ্ছিলাম। তখন আমি ফার্মগেটে আর কি কোচিং করি। আর তখন আমি যখন ইডেনে ভর্তি হয়ে গেছি, তখন আবার আমি মণিপুরি পাড়ায় হোস্টেলে থাকি, মানে আমার খালামণির বাসা থেকে আমি হোস্টেলে চলে আসি, কারণ এখানে আমার কোচিংয়ের জন্য সুবিধা, আবার কলেজে যেতেও সুবিধা। সো এর মধ্যে তো অনেক মানুষের সাথে পরিচয় হয়। এই যে আমার বললাম, আমার না কাউকে চয়েস হয় না ওরকম রিলেশন করার মতো। তো আমি হচ্ছে মানে একটু মাস্তানি করতাম আর কি, মানে নেতাগিরি আর কি, বান্ধবীদের মধ্যে কেউ কিছু বলতে পারবে না মেয়েদেরকে, কোনো ছেলে উত্ত্যক্ত করলে ওরা ধরে মারবো, মানে এরকম একটা ব্যাপার ছিল। সো সংসদ ভবনের সামনে হচ্ছে আমি আর আমার বান্ধবীরা এরকম আইসক্রিম কিনলাম, 3 জনে আইসক্রিম কিনে আইসক্রিম খাচ্ছি আর বসে বসে গল্প করতেছে হাসাহাসি। তো 3টা ছেলে হঠাৎ করে এসে আমাদেরকে, মানে তারাও আমাদেরকে ফলো করতেছে আর কি, আমাদের পাশে এসে বসলো। আমরা যে আইসক্রিম খেয়েছে তারা সেম আইসক্রিম খেয়েছে, কিনে খুব হাসাহাসি করতেছে। ছেলেগুলা কি করলো, আমাদের পিছন পিছন নিয়ে আমাদের হোস্টেল পর্যন্ত আসতেছে।
তো আমি তখন ভাবছি নিশ্চিত মোবাইল চোর, ছিনতাইকারী, ল্যাবাসধারী ছিনতাইকারী, ও নিশ্চয়ই ভালো প্যান্ট শার্ট পরে এসছে কিন্তু আসলে মোবাইল চোর। খুব টেনশনে পড়ে গেছি যে ছেলেগুলো তো নিশ্চিত মোবাইল চুরি করার জন্য পিছনে পিছনে আসতেছে। তা দেখলাম যে ওরা একটু দূরত্ব মেনটেন করে করে আমাদের হোস্টেল পর্যন্ত আসলো। তো হোস্টেলের গেটের ভিতরে ঢুকে তারপর আমি বলছি এইবার আয় তোরা পিটা একদম হোস্টেলের গেটের সাথে বেঁধে রাখবো, মানে এরকম একটা ব্যাপার। এই তিনজনের ভেতরের একজন ভদ্রলোকের সঙ্গে বোধহয় আপনার সম্পর্ক তৈরি হয়। হ্যাঁ, সেটা কিভাবে হয়, মানে ওই যে ছেলেগুলো পিছনে নিচ্ছে, তো ও কি করলো, ওরা গেটে, ওদেরও বেশ সাহস, মানে ওরাও গেটের সামনে এসে তো আমার বান্ধবীকে ডাকলো, আমাকে না ডেকে, এর মধ্যে থেকে একটা ছেলে কালো করে, মানে শ্যাবলা করে একটা ছেলে, সে এরকম বডি বিল্ডার টাইপের, সে এসে একটা কার্ড দিয়ে বললো এই যে কার্ডটা আপু পরে ফোন দিবেন, কথা আছে আপনার সাথে, আপনার বাড়িও কিশোরগঞ্জ, আমার বাড়িও কিশোরগঞ্জ, মানে আমার ওই বান্ধবীর বাড়িও কিশোরগঞ্জ। তো ঠিক আছে, ওই আমরা স্টুডেন্ট লাইফে যেরকম দুষ্টামি করি, তো আমার বান্ধবী মজা করে ওই নাম্বারে হচ্ছে মিস কল দিল। তো ওই ছেলেগুলা নাকি অপেক্ষা করতেছিল যে ও কখন মিস কল দিবে। তো ও মিস কল দিছে, তারপর ওরা কল ব্যাক করছে, ওদের ফার্স্ট কথা হয়, আমার সাথে না। আমার ওই বান্ধবীটা আমার পাশের রুমেই থাকতো। তো ও কথা বলে মানে আরও ওর বিস্তারিত জানলো হ্যান ত্যান। পরে আমাকে বললো যে ও তো, মানে আমাকে বললো যে ওই ছেলেটা তো ওকে অনেক লাইক করছে, ওর বাড়ি কিশোরগঞ্জ, তোর বাড়ি কিশোরগঞ্জ, তুই একটু কথা বল। তো আমি ঠিক মানে এর মধ্যে আরেকটা ঘটনা আছে। আমি যখন যে কোচিং সেন্টারে আমি পড়তাম, ওই কোচিং সেন্টারের এক টিচার ছিল, ওনার সাথে আমার খুব ভালো মানে রিলেশন, মানে টিচার আর স্টুডেন্টের একটা প্রেম হবে হবে ভাব আর কি। আপনি পছন্দ করতেন? আমিও পছন্দ করতাম, ওই টিচারও আমাকে পছন্দ করতো। ওকে। সো আমি আবার স্যারকে খুব পছন্দ করতাম, স্যারও আমাকে পছন্দ করতো, উনি বাংলার টিচার ছিলেন আর কি। সো এনিওয়ে, সো এরকমভাবে যাচ্ছে। তো আমি আসলে ওই ছেলেটাকে কোনো পাত্তাই দিচ্ছি না, যেহেতু আমার স্যারকে অনেক আপনি পছন্দ। বাংলা টিচারকে পাত্তা দিচ্ছেন কিন্তু বডি বিল্ডারকে কোনো পাত্তা দিচ্ছেন না, কারণ আমি বাংলার টিচারের সাথে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরতে যেতাম, স্যার অনেক কিছু দেখাইতো, অনেক কিছু বোঝাইতো। একটা পর্যায়ে হলো কি যে ও আমাকে বললো ও আমাকে ভালোবাসে, তো আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও তোমাকে ভালোবাসি। আসলে আমি ওকে ভালোবাসি না। আপনি বাংলা টিচারকে ভালোবাসেন? হ্যাঁ, আমি বাংলা টিচারকে ভালোবাসি, একদম সিরিয়াসলি, এটা সত্যি কথা। আমি আজকে এই গল্পটা আমি কখনো কোথাও বলি নাই, আজকে বললাম। মানে বাংলা টিচারকে ওইটা ঠিক ভালোবাসা না, আমরা কি বাংলা টিচারকে আবেগ। পপুলার করে দিব আজকে? এটা ঠিক আমি ভালোবাসা ডেফিনেটলি না। যদি ওর নামটা আজকের শোতে যায় ডেফিনেটলি সে পপুলার হয়ে যাবে, বাট আমরা ঠিক আছে না, আনছি না উনি ওনার নাম। বিবাহিত, আমি মোটেই ওনার নাম বলতে চাই না। শুধু পপুলার হবে না, সংসারও ভেঙে যেতে পারে। হ্যাঁ, কারণ আর ওনার বিষয়টা যেটা ছিল ওইটা ঠিক ভালোবাসা আমি বলবো না ওই অর্থে, ওটা আবেগ ছিল। উনি জানতো যে আপনি ওনাকে পছন্দ করেন? উনিও জানতো, আমিও জানতাম উনি আমাকে পছন্দ করে, কিন্তু Okay. বিষয়টা ছিল যে আগে ভার্সিটিতে ভর্তি হতে হবে, তারপরে প্রেম। ওকে ওকে। সো এর মধ্যে মানে এই ছেলেটার সাথে আমার এত মানে ফোনে কথা হয়, হঠাৎ করে রাতে এরকম সারা রাত ফোনে কথা বলি। তো ও আমাকে বললো, মানে ও আমাকে প্রেমের অফার করে নাই, ও আমাকে বললো যে আমি তোমার সাথে, আমি ওরকম খারাপ ছেলে না, আমি তোমাকে প্রেমের অফার করবো না, আমি তোমাকে বিয়ে করব, চলো আমরা বিয়ে করি। তখন আমার মাকে আমি ফোন দিয়ে বলছি, আমার মা আবার অনেক সহজ সরল আমার মা। আর মাকে ফোন দিয়ে বলছে এরকম তো কিশোরগঞ্জের একটা ছেলে বিজনেস করে, ও তো আমাকে অনেক ভালো, মানে ও আমাকে ভালোবাসে, কিন্তু ও আমার সাথে কোনো প্রেম করবে না, ও আমাকে বিয়ে করবে। আমার মা বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার মানে বাবার সাথে কথা বলি বা দেখি কি হয় হ্যান ত্যান। মানে আমার মা বিষয়টাকে তো পাত্তা দেয় না, আমার মা বুঝছে যে আবেগে আর কি এটা। কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে না, আমি ওরা বিয়েই করে ফেলবো। ওর সাথে আমার পরিচয়ের 10 দিনের মাথায় আমরা বিয়ে করে ফেলবো। কি প্রয়োজন ছিল? আমি বুঝতামই না যে বিয়েটা কি, মানে বিয়ে করলে আমার জীবনের সিদ্ধান্ত অন্য একজন পুরুষ মানুষের হাতে চলে যাবে। আমি পড়াশোনা করব কি করব না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিব কি দিব না, আমি ভর্তি হব কি হব না, বা আমি কি খাবো, আমার কি খাওয়া উচিত, আমার কি পড়া উচিত, আমার এই জায়গাটায় মনে হয় মেয়েদের জীবনের, অনেক মেয়েদের জীবনের সাথে মিলে যাবে। যে আমাদের দেশে যেহেতু বেশিরভাগ পরিবার হচ্ছে পুরুষ শাসিত, একটা মেয়ে যদি আত্মনির্ভরশীল না হয়ে বিয়ে করে, তাহলে সে কখন খাবে, কখন ঘুমাবে, সে কি পড়বে না কি পড়বে না, সে তার কি করা উচিত কি উচিত না, এটা তার হাজব্যান্ডের হাতে চলে যায়। সংসার কতদিনের ছিল আপনার এই ফার্স্ট ম্যারেজের? আমি আপনাকে বলি, আমার প্রথমে হচ্ছে রেজিস্ট্রি ম্যারেজ হয় আর কি। আমি যেদিন বিয়েটা করি বাড়িতে, পরের দিনই আমি এবার ঢাকায় ব্যাক করি।
মানে বিভিন্ন অজুহাতে আমার বাবাকে বিভিন্ন অজুহাতে, মানে আমার বাবা তো আমার সাথে তখন কথাই বলে না, অজুহাত দেখানো দরকার না। আমার মাকে বিভিন্ন অজুহাত দিয়ে পরের দিন আমি ঢাকায় চলে আসি, কারণ বাড়িতে থাকলে আমার বাবা মানে কান্নাকাটি করবে, এটা নিয়ে অনেক ইস্যু হবে। ঢাকায় চলে আসি। ঢাকায় এসে যেটা করি, আমি তখন হোস্টেল ছেড়ে দিই। হোস্টেল ছেড়ে দিয়ে ওই মানে আমার যে এক্স হাজব্যান্ড তার সাথে আমি একটা আলাদা একটা বাসা ভাড়া নিয়ে থাকি একটা রুমে। তো তখন আসলে ঠিক এর কিছুদিন পরেই, তখন আমি অলরেডি কোচিংও করি, আমি এর মধ্যে প্রেগনেন্ট হয়ে যাই। মানে আমি আসলে ঠিক বুঝতামও না যে বিয়ের পরে কি করতে হবে, বা আমাদের যেটা কোনো আসলে ফিউচার প্ল্যান ছিল না আপনার, বেসিক্যালি বিয়ে করে ফেললাম। বিয়ের জিনিসটাকে আমি এটাই তো ওই মুহূর্তে ওই সময় কিন্তু যাকে করেছিলেন তার তো নিশ্চয়ই প্ল্যান ছিল, তার তো নিশ্চয়ই পরিকল্পনা ছিল। আপনাদের এজ গ্যাপ কত ছিল? হয়তো বা তার সাথে আমার 11 বছরের এজ গ্যাপ ছিল। সো আপনি যদি তখন 17-18 হয়ে থাকেন, তার মানে সে তো পরিণত বয়সের ছিল। হ্যাঁ, এর পরের যে গল্পটা, এটাও খুব ভয়ঙ্কর লেভেলের স্ট্রাগলের গল্প আমরা যতদূর জানি। শুধু তাই না, আপনি এখনও স্ট্রাগল করে চলেছেন, এবং সেখানেও আপনাকে নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা হয়েছে, সেগুলোও আপনি ফেস করেছেন। আপনি আসলে কখন একটা হার্ড ডিসিশন নিয়ে ফেললেন যে লাইক এভাবে জীবন চলবে না, আমাকে এখান থেকে স্কিপ করতে হবে? আমি যখন আপনার ওখানে অনেক বুঝিয়ে শুনে আমি ওখানে গুরুদয়াল কলেজে আমি ভর্তি হই, এবং আমি কোনো ক্লাস করতাম না, শুধু পরীক্ষার সময় যে পরীক্ষা দিতাম। আমার এর মধ্যে আমার বাচ্চাও হয়ে যায়, ছোট বাচ্চা রেখে অনেক মানে আবার সব কিছু মিলে মানে আমি অন্য একটা ওয়ার্ল্ডে। ওর নামে কি সানভি? হ্যাঁ, ওর নাম সানভি, আমার মেয়ে। ওকে, সো আপনার পেজটা ওর নামেই করা আর কি, সানভি। আমার কোম্পানিটা ওর নামে করা, কারণ সানভি আমার সন্তান, আমার আরেকটা সন্তান হচ্ছে আমার কোম্পানি। রাইট। সো এই জন্য সানভি, আর এটা হচ্ছে সানভিস বাই তনি। এই দুইটা সানভিকে আমি জন্ম দিয়েছি। ওকে, রাইট। সো মেয়ে হয়ে গেল, তারপর? আমি যেভাবে বড় হয়েছি অনেক আদরে, এবং সেখানে যেটা আমি ফেস করেছি, এটা আসলে আমার জন্য মানে অনেক বেশি বেমানান, বা আমি এটাতে অভ্যস্ত না আর কি, বা আমার জীবনের স্বপ্ন এটা না। আমার তো জন্ম গৃহিণী হওয়ার জন্য হয় নাই, বা আমি একজন বাসায় রান্না বান্না করবো, হাজব্যান্ড আসবে, তাকে খাওয়াবো, শ্বশুর শাশুড়ি খাওয়াবো, সংসার বা মানে বাচ্চা কাচ্চা বড় করে জীবন পার করে দিব। আমার জীবনটাকে আমি এটাকে কি বলে যে আপনার তাদের জন্য জীবনটাকে দান করে দেওয়া, মানুষের জন্য বা ফ্যামিলির মানুষের জন্য। আমার জন্ম তো আসলে এই জন্য হয় না। আমার বাবা তো আমাকে এই শিক্ষা দিয়ে বড় করে নাই। আর বাবা তো বলছে যে তোমাকে আর্ন করতে হবে, তোমাকে কাজ করতে হবে। তো আমি যখন না এই জিনিসগুলো ভাবতাম, আমি সারাদিন একা একা কান্নাকাটি করতাম। মানে আমি পুরো থাকে না যে, তবে হ্যাঁ, আমি কাউকে দোষাইতাম না, বিশ্বাস করেন কি প্রিয়া ভাই। আমি আমার এক্স, তার বাড়ি, কারণ তাদের ফ্যামিলি এরকম, তাদের ব্যাকগ্রাউন্ড এরকম, তারা এরকম, তারা এইভাবেই মানে ওরকমই। এখানে আপনি এখন সে আমাকে কি বলেছিল, কি হয়েছে, ওই তর্ক বিতর্ক আমি জাস্ট বলতে চাই নাই। মিসম্যাচ। তো আপনি সামহাও আপনার ফিলোসফির জায়গাতে ওনাকে ম্যাচ করতে পারছিলেন না। একদমই না, মানে কমপ্লিটলি মিসম্যাচ। কারণ আমি তো তখন আমি একা একা অনেক কান্না করতাম। একটা সময় পরে মানে কিছুদিন পরে আমি তখন মানে বুঝতে থাকি, এবং আমার বাবাও তো আমাকে তখন আবার আমার বাবা বলছে এখন ডিভোর্স দেওয়া যাবে না, এটাই সংসার করতে সো আপনি হবে। ডিভোর্সের প্ল্যান তখন করছিলেন? হ্যাঁ, ওকে। ডিভোর্সের প্ল্যান আমি করছিলাম, কারণ ততদিনে আমি কি এখানে ভালোবাসা থাকবো না। উবে গেছে, মানে দুজনের মধ্যে 2 আন্ডারস্ট্যান্ড? মাস পরেই ভালোবাসা চলে গেছে। মানে আমি রিয়েল ওই ওয়ার্ল্ড, যে আমরা যেটা হয় না যে আমরা সিম্বলাইজ করি না মাঝে মাঝে, যে ব্যাটারি যত দ্রুত চার্জ হয় সেটা তত দ্রুত রাইট, এক্স্যাক্টলি। কারণ ওটা তো আমি এখন ওটাকে ভালোবাসা বলবোই না, ওটা আমার আবেগ ছিল, আমি এটাকে ভালোবাসা বলবোই না। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। সো একটা সময় পরে আমি আমার মানে এক শ্বশুর বাড়ির সাথে মন কষাকষি করেই একটা সময় পরে আমি ঢাকা আসি। তখন আমার এক্স হাজব্যান্ড সে ঢাকায় একটা চাকরি করতো না, তখন চাকরি সে ছেড়ে দিয়েছে। তখন সে টুকটাক কিছু বিজনেস করার চেষ্টা করছিল আর কি। তো আমি ওকে বুদ্ধি দেই তখন যে আচ্ছা আমিও আসবো, আমি তোমার সাথে কাজ করব, হ্যান ত্যান, বা আমি আসবো, এটা সেটা করে বুঝা টুঝা ওকে আমি আর কি ঢাকায় আসি। আমার হাজব্যান্ড মানে এক্স হাজব্যান্ডের যেই জায়গায় ও কাজ করতো ওখানেই এক রুমের সাবলেট আমি হচ্ছে ভাড়া নিয়ে ওখানে উঠি। তো উঠে আমি হচ্ছে আমার কথা হচ্ছে এখন আমাকে ঘুরে দাঁড়াইতে হবে। আর ও নারাজ, মানে ও ভাবছিল কি যে আমি পাগল হয়েছি, ঢাকা আসবো, হয়তো ঢাকায় এনে 2-3 দিন ঘুরায় টুরায় আবার আমাকে বুঝায় বাড়ি পাঠায় দিবে। কিন্তু
হয়তো বা ওর জন্য এটা মিস্টেক ছিল আর আমার জন্য এটা সুযোগ ছিল। তো আপনি যেহেতু ঢাকায় ঢুকেছেন তার মানে আপনি আর বের হচ্ছেন না। নো, আমি আর যাবই না। সো কারণ আমার জন্য এই জিনিসটা বা যে জীবনটা আমি পার করে আছি 1.5 বছর বা 2 বছর, 1.5 বছর বা 1.25 বছর, এরকম একটা সময়, এটা আমার জন্য ভয়াবহ। আমি ওখানে আর ব্যাক করতে চাই না, কারণ আমার জীবনের স্বপ্ন এটা ছিল না। তো ও ভাবছিল আমাকে বুঝাই শুনে 2-3 দিন পরে ঘোরায় টোরায় ফেরত দিবে। হ্যাঁ, আমি তো বান্দা আসছি, তো আর যাব না। তা ওর সাথে আমার তো তখন মনের খুব একটা মিল নাই, ঝগড়াঝাটি এইসব চলতেই থাকে। একটা টাইম পরে আসলে আমি সিদ্ধান্ত নিই যে আমি ডিভোর্স দিয়ে দিব। বাট ও সংসার করতে চেয়েছিল, বাট আমি যখন দেখছি যে না, মানে এটা আসলে অনেক বেশি বড় ঝগড়াঝাটি, ডেলি এইসব আর হয় না, আমি আবার যে কোনো বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারি, তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে বিয়ে। তো তখন আবার আমার বাবা আমার বিরোধী, তুমি বিয়ে করছো কেন, এখন আবার তুমি ডিভোর্স দিবা কেন? আর গ্রামে একটা ব্যাপার থাকে তো জানেন, ডিভোর্স জিনিসটাকে গ্রামে খুব খারাপভাবে দেখা হয়। আর একটা ফ্যামিলিতে বা একজন পার্টনারের মধ্যে ডিভোর্স হইলো মানে মেয়ের দোষ, মানে কি কারণে ডিভোর্সটা হইলো, এটা আমাদের সামাজিক চিন্তা। হ্যাঁ, মেয়ের দোষ। তখন গ্রামে না হই পড়ে গেল যে ডিভোর্স। আর আমার এক্সের বাড়ি থেকে ফোন দিয়ে মানে আমাদের গ্রামে জানাই দেওয়া হলো যে আমি এরকম ডিভোর্স দিচ্ছি বিভিন্ন মানুষজনকে। আমার বাবার তো এটা খুব মানে ইগোতে লাগছে, তুমি ডিভোর্স কেন দিবে, হ্যান তেন। আবার আমার বাবা কষ্ট পেল, আমি ডিভোর্স দিয়েই দিলাম ঢাকা এসে। ও, সো সংসার করার 2 বছর পরে ডিভোর্স? হ্যাঁ, এই তো 2 বছর পরে এরকম ডিভোর্স। আপনি বেবিকে নিয়ে পুরো আলাদা হয়ে গেলেন? হ্যাঁ, না, আমি ঢাকা এসেছি পরে, আমি যেহেতু গ্রামে যাই না, মানে আমি কিশোরগঞ্জ ফিরে যাব না, ও আমাকে রেখে চলে গেছে। ও ওকে, সো বেবিকে সহ আপনাকে রেখে চলে গেছে? হ্যাঁ, ও ভাবতেছে ও গেলে আমি যাব। ওকে। আমি আর যাই নাই, মানে আমি তো এই চান্সে ছিলাম কখন আসবো এখানে, সত্যি কথা যেটা। কারণ আমি আমার জীবন অন্যজনের জন্য কেন বিসর্জন করবো? আমি এই ব্যাপারে খুবই স্বার্থপর, কারণ আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি এবং আমি একটা সময়ে এই রকম সিচুয়েশনে পড়ে আমি নিজেকে ভালোবাসতে শিখেছি। কারণ আমি কোন কারণে আমি আমার জীবনটা বিসর্জন দিব হাউস ওয়াইফ হয়ে? কারণ আমার স্বপ্ন তো হাউস ওয়াইফ না। আপনার লাইভলিহুড চলতো কিভাবে? আপনি কোথাও জব করছেন না, তখন আপনি স্টুডেন্ট? না, আমি গয়নাগাটি কিছু বিক্রি করে তো কয়েকদিন তো মানে চললাম। তার মধ্যে আমার বাবা তো এখন আবার আমার ঘোর বিরোধী, আবার আমার মা ঠিক আছে ডিভোর্স দিয়েছে, আমার মা খুশি। আমি তখন ফার্স্ট হেল্প নেই আমার ছোট মামার। তাকে আমি ফোন দিয়ে তার কাছে আমি কিছু টাকা ধার চাই, তখন সে আমাকে 15,000 টাকা ধার দেয় এবং এই টাকাটা নিয়ে আমি ইসলামপুর যাই, ওখান থেকে কিছু কাপড় কিনি, 3 পিস কিনে ওটা আমি আশেপাশে বিক্রি করা স্টার্ট করলাম। এবং আমি তখন উত্তরাতে থাকতাম, ওখানে বেশ কিছু স্কুল আছে, স্কুলের ভাবিদের কাছে বিক্রি করা স্টার্ট। বাচ্চার বয়স কত তখন? বাচ্চার বয়স তখন কত, এই তো 1.5-2 বছরের মতো। বাচ্চাকে সাথে নিয়ে? হ্যাঁ, বাচ্চাকে সাথে নিয়ে। আপনি তখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছেন? হ্যাঁ, আমার একটা ঘটনা খুব মনে পড়ে। হ্যাঁ, এরকম সেকেন্ড ইয়ারে পড়ি। আমার বাচ্চাকে নিয়ে আমি একবার ইসলামপুর যাই, তখন রোজা থাকে, আমি তখন রোজা। আমার বাচ্চাটা মানে আমার হাতে কোনো টাকা ছিল না কাপড় কেনা, আমার বাচ্চাকে আমি সারা দিনে 1 ফোঁটা পানিও খাওয়াতে পারিনি। এবং আমি অনেক পরিশ্রমী, তখন থেকে আসলে আমি শিখে গেছি যে আমাকে কি করতে হবে কি করতে হবে না। খাওয়াতে পারি নাই, ঠিক আছে, মানে এটা এখন মনে হলে খুব দুঃখ লাগে। সো আমার সানভি তখন খুব ছোট, মানে কোলের বেবি সে, তখন ওই অবস্থায় সানভিকে নিয়ে সিএনজি দিয়ে, আরে কি জ্যাম, রোজার সময় কি জ্যাম থাকে, ইসলামপুর থেকে কাপড় কিনে আনা কত কষ্ট। যাই হোক, তো নিয়ে আসি, নিয়ে সেইভাবে আস্তে আস্তে তো আমি দেখি যে ভালো কাপড় কেনার সিদ্ধান্ত কেন আসলো? অন্য কিছু তো হতে পারতো। এটা কেন আসছে আমি বলি। আমার মানে যেহেতু আমি ভৈরব 2 বছর পড়ছি, ওখানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তো তখন রোজা তো আমার এক ফ্রেন্ড ফোন দিয়ে বললো আমার পরিবারের জন্য বেশ কিছু কাপড় কিনতে হবে ঈদের জন্য, তুই তো ঢাকা আসতো, তো তুই আমার কিছু কাপড় কিনে দে। ওখান থেকে আমার মাথায় ঠুস করে আসলো, আচ্ছা তাহলে তো আমি কাপড় কিনে কিনে বিক্রি করতে পারি। ওকে। হ্যাঁ, ও আমাকে মানে ওদের কিছু কাপড় কিনতে হবে, আমি যেহেতু ঢাকা আসি, ও আমাকে দায়িত্ব দিল ওর ফ্যামিলির জন্য কিনে পাঠাইতে। তখন আমার মাথায় আসলো, আরে ভালো তো, আমি তো নিজে এরকম কিনে কিনে বিক্রি করতে পারি। সো আলটিমেটলি ওই 15,000 টাকা, মামার 15,000 টাকা আর এই ফ্রেন্ডের এই ফোন, এই দুটোই হচ্ছে আপনার মানে একেবারে ইনিশিয়াল ক্যাপিটাল যদি বলি। একদম। সো কি হলো, আপনি বিভিন্ন জায়গায় বিক্রি করছেন? হ্যাঁ, তারপর? বিক্রি করছি, কিন্তু ওটা দিয়ে আমার যে ইনকাম হতো ওটা দিয়ে আমার চলা আসলে খুব মুশকিল, যেহেতু বাচ্চা। ও এর মধ্যে আমার ছোট বোনকে আমি নিয়ে আসি,
কারণ বাচ্চা না রাখলে কাজ করবে কে? রাইট। ও আবার কলেজে পড়তো, ওকে নিয়ে আসি, ও তখন আমার বাচ্চাকে সামলায়, সাথে পড়াশোনা করে। তা আমার বাবা আবার ওর খরচের টাকা দিত, আর আমার মা তো ওইদিকে হেল্প করতেছে, আর আমার তো বাচ্চাকে রাইখাই কাজ করতে হবে। তখন আমি সাথে আরও কাজ খুঁজি। তখন আমি সামহাও হচ্ছে প্রিন্টিংয়ের, মানে ধরেন আমি আপনার প্রিন্টিংয়ের কার্ড লাগবে, আপনার বিভিন্ন জিনিস প্রিন্টিং, প্রেস প্রিন্টিং যেটা কাজ লাগবে, ওগুলো অনেকের করাই দিতাম। ওকে। আর আমি তখন আস্তে আস্তে মানে একটু ডিজাইনে, উত্তরাতে যেহেতু থাকতাম, ওখানে আপনার আজিমপুর একটা জায়গা আছে, ওখানে এগুলার অনেক আছে যারা ডিজাইন করে, ওদের সাথে এরকম যেরকম বিভিন্ন কাজ টাজ নিতাম, টুকটাক সাথে কাপড়ও বিক্রি করতাম, বোধ করতাম। সো এরকম করতে তো বাট চাকরি করার চিন্তা আমার মাথায় কখন আসেনি, যেহেতু আমার বাচ্চা ছোট, আমি চাকরি করতে পারবো না। কোনো রকম আর কি দিনকাল চলতো। মানে আমি ধরেন উত্তরা 13 নম্বর সেক্টরে যেহেতু আমি থাকতাম, ওখান থেকে আমি আজিমপুর পর্যন্ত হেঁটে আসতাম। ওখানে লেগুনা চলে, কিন্তু আমি 10 টাকা দিয়ে লেগুনায় উঠতাম না, কারণ আমার 10 টাকা থাকলে এটাই আমার মানে সেভ, আমার বাচ্চাকে আমি কিনে খাওয়াতে পারবো। আর সো এই সময়টা আসলে আমি অনেক কষ্ট করি। আর যেহেতু আমার বাবার কোনো সাপোর্ট ছিল না, আমার বাবা যদি তখন করতো, মানে জিনিসটা মেনে নিত, তখন আবার ব্যাপারটা অন্যরকম হইতো। তো যাই হোক, আর আমিও অনেক জেদি, মানে আমি তো ঘুরে দাঁড়াবই। তো এমন করতে করতে একটা সময় আমার একটা ফ্রেন্ড বলল যে হচ্ছে কেবিন ক্রুর যেটা চাকরি, মানে বিমানবালার চাকরির অফার হচ্ছে, নিয়োগ দিছে, তুই বিমানবালাতে অ্যাপ্লিকেশন কর। তখন আমি বিমানবালার জন্য হচ্ছে যে মানে চিন্তা করলাম, আমার বন্ধু অ্যাপ্লিকেশন করলো, আমিও চিন্তা ভাবনা করলাম, করে আমিও একটা অ্যাপ্লিকেশন করলাম। বাট আমার যে খুব ইচ্ছা যে আমি বিমানবালাই হব, এটাই আমার ওরকম না, মানে আমার এখন পেট চলার জন্য আর কি, বা আমাকে যে নিবেও ওরকম কোনো ব্যাপার নাই, কারণ ওখানে তো অনেক কিছু গ্রুমিং লাগে, অনেক কিছু লাগে। তো সামহাও ওখানে মানে এর মধ্যে আমি কাপড় টাপড়ের মধ্যে আমি আবার আগারগাঁও চলে যাই। উত্তরা আমার জন্য সার্ভাইভ করা মুশকিল, আগারগাঁও আমার জন্য মানে হয় আর কি, মানে রিজনেবল হয়। আগারগাঁও চলে যাই, এর মধ্যে ওখানে থাকি। তো তখন আপনার আমি হচ্ছে একটা বেসরকারি এয়ারলাইন্সের কিছু প্রিন্টিংয়ের কাজ পাই। মানে যেখানে যে চ্যানেল থাকছে সেই চ্যানেলগুলোই আপনি ব্যবহার করার চেষ্টা করছেন, এবং যে কাজগুলো আপনি করে দিচ্ছেন মিডিয়াম হিসেবে, ওখান থেকে অল্প কিছু যদি প্রফিট হয় আর কি, কোনো রকম সার্ভাইভ করার চিন্তা ভাবনা চেষ্টা করছি। ইন দ্য মিন টাইম আপনার মানে সন্তানের বাবার সঙ্গে আর কমিউনিকেশন হয়নি, বা ওকে ওনার কাছে দিয়ে দেওয়া বা এরকম কোনো পরিকল্পনা? না, আমি তো বাচ্চা ছাড়বো না, বাচ্চা নিয়ে অনেক ঝামেলা, তখন ক্যাচাল, বাচ্চা কার কাছে থাকবে, বাচ্চা নিয়ে অনেক ঝামেলা। যেহেতু বাচ্চা মেয়ে এবং মেয়ের মাও ইনকাম করে, সো বাচ্চার আমিও ক্যাপাবল মেয়েকে রাখার জন্য। এগুলো কি কোর্ট পর্যন্ত গিয়েছে? না, কোর্ট পর্যন্ত গিয়েছিল। ওকে। না, পরে একটা সময় পরে মানে আমরা মিউচুয়াল করি, মিউচুয়াল একটা ডিসিশন মানে আসে, মিউচুয়াল ডিসিশন নিই যে আমার মেয়ে আমার কাছে থাকবে, আমার কাছে পড়াশোনা করবে, কিন্তু ওর যখন খুশি বেড়াতে যাবে ওখানে, এবং ও বেড়াতে যায়। জীবনের সাথে চলে হাই-ফাই, নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। কিন্তু আমরা আসলে এই যে এতক্ষণ ধরে শুনলাম, মানে এখানে আসলে যদি মোরাল অফ দ্য স্টোরি বলি, যে 10 ডেজ একটা মানুষের সঙ্গে পরিচয়, দেন হুট করে একটা ডিসিশন নেওয়া, এবং সেটার পরিণতি কি দাঁড়ালো জীবনে। তবে আমি অবশ্যই বিষয়টাকে নেগেটিভভাবে দেখতে চাই না, কারণ আমি মনে করি যে এই হ্যাসলটা যদি আপনার লাইফে যদি না থাকতো, তাহলে হয়তো আপনি আজকের এই জায়গাটায় আসতে পারতেন না। একদম, আমিও নেগেটিভভাবে দেখি না এটা। আমি কখনো বলি না যে আমার এটা অনেক, মানে আমি নিয়ে এটা অনেক আফসোস করি, বা এটা আমি যে উড়ালপঙ্খী ছিলাম, মানে আমি যেভাবে বাবার টাকা পয়সা নষ্ট করতাম, সো আমার জন্য এটা দরকার ছিল। সেকেন্ড লাইফের স্টোরিটা কি? আমি যখন ওই যে বেসরকারি একটা এয়ারলাইন্সের সাথে যখন কাজ করতাম, ওই মানে ওই এয়ারলাইন্সের যে সিও স্যার ছিলেন, উনি আমাকে খুব করতেন, মানে স্নেহ করতেন। আমার মনে আছে আমি যখন স্যারের কাছে প্রথম যাই আর কি কাজের জন্য, তখন আমার হাতে মনে হয় 10-20 টাকা ছিল, টাকাই ছিল না, সব টাকা খরচ করে ফেলছে, মানে এই মার্কেটিংয়ের কাজটা পাওয়ার আগে আর কি। তখন স্যার আমাকে, আমি বাসা ভাড়া দিতে পারছিলাম না, স্যারকে আমি বলছিলাম, স্যার আমাকে হচ্ছে কিছু টাকা ধার দেওয়া যাবে, আমি আপনাকে দিয়ে দিব। স্যার আমাকে 20,000 টাকা ধার দিয়েছিল। ও হ্যাঁ, 20,000 টাকা ধার দিয়েছিল, স্যার বুঝছিল যে আমি বুঝতে পেরেছে। হ্যাঁ, এবং আমি খুব সৎ,
খুবই সৎ এখনো, মানে আমি সবসময় ছোটবেলা থেকে আমি সত্যি কথা বলতে পছন্দ করি এবং খুব সৎ ছিলাম আগে থেকে। আমি বলছি স্যার আমি কাজ করে করে আপনার মানে প্রত্যেকটা কাজ থেকে টাকাটা কেটে কেটে দিয়ে দিব, এরকম একটা ব্যাপার ছিল আর কি। সো আমার হাজব্যান্ড মানে বর্তমান যে হাজব্যান্ড, ও হচ্ছে ওই অফিসে মানে ওর বন্ধু ছিল আর কি, ওনার আর কি Okay. ফ্রেন্ড ছিল। ওকে, তো হয় না যে একটা ইয়ং মেয়ে এরকম কাজ করছে, অনেকেই আমাকে পছন্দ করতো, অনেকেই ভালোবাসতো, অনেকেই বিয়ে করতে পারতো, সব মানে মোটামুটি অনেক মানুষ আমার পিছনে তখন লাইন ধরেছিল বিয়ের জন্য আর কি, মানে বিয়ে করবে বা আমাকে ভালোবাসে, বেশি ছিল যে আমাকে ভালোবাসে এরকম অনেক ছিল। ভালোবাসা তো না, এগুলো হচ্ছে সব কি মানে যেটা হয় আর কি, রুমে নেওয়ার ধান্দা আর কি, মানে আমার কথা যেটা মানে আমার মস্তিষ্কে এটাই ঢুকছে যে শয়তান ব্যাটাগুলো তোমরা তো ভালো তো বাসো না, এগুলো সব রুমে নেওয়ার ধান্দা আর কি, মানে এরকম। কারণ যেটা আমরা ফেস করছি, যেটা আমরা আসলে মেয়ে হিসেবে আমরা বিভিন্ন ধরনের এরকম ইঙ্গিত, যখন একটা মেয়ে স্ট্রাগল করে, এখন আমাকে কেউ এই ধরনের ইঙ্গিত দেওয়ার আগে ওর 1 কোটি বার চিন্তা করতে হবে, বাট যখন একটা মেয়ে স্ট্রাগল করে, একটা মেয়ে যখন সুযোগ নিতে চাওয়া যেটাকে বলে, অসহায় হ্যাঁ। থাকে, তখন অনেকেই, নট সবাই, কিছু মানুষ তো ভালো মানুষ দুনিয়াতে আছে দেখে দুনিয়া এখন টিকে আছে, অনেকে এই ধরনের সুযোগটা নিতে চায়। সো আমার হাজব্যান্ড ওখানে আসে, সো স্যার পরিচয় করে দেয় যে আমার বন্ধু বন্ধু অনেকে ছিল পরিচয় করেছে। আমি বিশ্বাস করেন কি বলবো, আমি কারো চেহারার দিকে তাকাই নাই, আমি সবসময় এরকম নিচের দিকে তাকাই কথা বলে। স্যার বলছে যে আচ্ছা তোমার কার্ডগুলো ওদেরকে দাও, ওদের কোম্পানিরও প্রিন্টিংয়ের কাজ থাকলে তোমাকে দিবে। আর আমার হাজব্যান্ডকে দেখায় বলতেছিল ও তো 3টা কোম্পানির এমডি, ওকে তোমার কার্ড দাও, ওর কোম্পানির নাম কি কাজগুলো ভদ্রলোকের? তোমাকে দিবে। আপনার হাজবেন্ডের নাম? সাদাত রহমান। সাদাত। ওকে, আপনি নাম ধরেই বলতে পারেন। হ্যাঁ, নাম ধরে বলি না আর কি, এই Okay. হাই হাই করে কথা বলি। ওকে, আমরা ভাই বলি ওনাকে, সাদাত ভাইকে আপনার পরিচয় করে দিচ্ছিল। হ্যাঁ, তারপরে? সো স্যারের অফিসে পরে আমরা মানে স্যার আমাকে একটা প্যাডের একটা ডিজাইন করতে হবে, তো ওই ডিজাইনটা নিয়ে কথা বলছিলাম। তো বিশেষ করেন আমি ওই লোকটার মুখের দিকেও তাকাই না যে সে কে কোনো মানুষ না ভূতকে দিছি। সাদাত ভাই? হ্যাঁ, এবং আমার একটা ধারণা ছিল ও ভয়ঙ্কর রকমের কালো। ওকে, মানে আপনি দেখেনি নাই, আপনি দেখি না, আমার মাথার মধ্যে ঢুকে গেছে লোকটা কালো একটা মোটকো একটা ভটকো লোক থেকে আসছে, মানে এরকম কিছু একটা। তো আমার আর আসলে খেয়াল টেল নাই, আমি তো কাজ করে যাচ্ছি। হঠাৎ করে 15 দিন পরে আমার ফোনে একটা টেক্সট আসে, তো আসে এরকম ইংলিশে যে তো মানে এরকম এই জায়গায় আপনার সাথে আমার দেখা হয়েছিল, সো আমি আপনার সাথে মিট করতে চাই, এরকম সেরকম। সো তখন আবার আমি কিন্তু আগারগা থেকে আবার উত্তরায় ফিরে আসি, কারণ তখন আবার আমি একটু ভালো টাকা পয়সা ইনকাম স্টার্ট করছি, মানে মোটামুটি তখন আমার জন্য এটা অনেক ভালো অ্যামাউন্ট। তখন আমি আবার উত্তরায় ফিরে আসি, কারণ আগারগাঁও থেকে উত্তরা আমার বেশি ভালো লাগতো। মানে আসার পরে তো ও আমাকে টেক্সট করে বললো যে ও আমার সাথে উত্তরাতে দেখা করতে আসবে। আমি মনে মনে ভাবতেছি, আরে শয়তান বেটা, তোমার মতলব তো বুঝে গেছি যে তুমি আমার সাথে উত্তরায় দেখা করতে আসবা, মানে কি তোমার কাজ থাকলে তুমি তোমার অফিসে আমাকে কল করবা, তুমি আমার সাথে উত্তরায় কেন দেখা করতে আসবা? তখন আচ্ছা কি আর করবো, স্যারের ফ্রেন্ড, এখন আমি একটা ওই বাসায় যেটা পরা ছিল ওটা পরে, ওটার উপরে এরকম এখন যেমন একটা কোটি পরে আছে, ওটার উপরে একটা শার্ট লাগায় গেছি দেখা করতে। ও হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে খুবই শিক্ষিত, ওর পড়াশোনা হচ্ছে ইংল্যান্ডে, মানে ও ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলে। ও আগে বাংলা খুব কম বলতো, মানে 90% কথা ও ব্রিটিশ অ্যাকসেন্টে বলতো, 10% বাংলা বলতো। তো আমার আবার একটু ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝতে অসুবিধা হয়, যেহেতু আমি বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, আর ব্রিটিশ অ্যাকসেন্টটা একটু অন্যরকম হয়। তো ও আমার মনে আছে ওখানে একটা কফি শপে ও আমার সাথে দেখা করে। সো ও কি বলতেছে আমার বিশ্বাস করেন একটা কথা মানে সব মাথার উপর দিয়ে গেছে, কি বলতেছে না বাই দ্য বলতেছে। ওয়ে, এই দেখাটা কি জাস্ট আপনাকে উনি পছন্দ করে ফেলেছেন তার আগে এরকম কোনো কিছু না। কারণে? মিটটা কেন হলো তাহলে? মিটটা ওকে আমি পরবর্তী সময় জিজ্ঞাসা করছি যে তোমার হঠাৎ করে তুমি আমাকে কেন নক করলা? বলে যে না আসলে হঠাৎ করে আমার একদিন তোমার কার্ডটা আমার চোখে পড়লো, মানে আমি আমার পকেট থেকে কার্ডগুলো ড্রয়ারে রাখছিলাম, তখন চোখে পড়লো, ভাবলাম যে মেয়েটাকে একটু নক দিই, এভাবে নক দিলাম। আর তুমি দেখতে সুন্দরী ছিলে, এই জন্য নক দিলাম। ওকে, তো আমার আসলে এরকম ইন্টেনশন ছিল যে লোকটা বকবক করে এখান থেকে যেতে পারলে আমি বাট আপনার অফিস কমিউনিটি কি জানতো সামহাও যে আপনি যে ইয়াং ছেলেদেরকে পছন্দ করেন না, আপনি যদি বিয়ে শাদী করেন তাহলে এরকমই কাউকে খুঁজছেন, এটা কি জানতো আপনার অফিস কমিউনিটি বা আপনার সিও স্যার কি জানতো বিষয়টা? না, কেউ জানতো না। তাহলে ওনার জায়গা থেকে নক করাও তো এটা অত্যন্ত সাহসী একটা ব্যাপার ছিল। না, মানে আপনার স্যারের বন্ধু নক করারও তো অত্যন্ত সাহসী একটা ব্যাপার। হ্যাঁ, উনি নক করছে, ওই যে ওনাকে বলছে প্রিন্টিং এর কাজ যদি থাকে, উনি কাজের বিষয়ে নক করছে আমাকে, তো সে বলছে দেখা করে কাজের বিষয়ে মিটিং করবে, তাদেরও কিছু প্রিন্টিং এর কাজ আমাকে দিবে। ওকে ফাইন, যেহেতু হাজবেন্ড হয়েছে সো আমরা অন্যদিকে চিন্তা ভাবনা নাই বা করি। হ্যাঁ, তারপরে ও মানে ও কি বলতেছে আমি কিছুই বুঝি না, অর্ধেক কথা বুঝি তো অর্ধেক কথা বুঝি না, ওর ব্রিটিশ অ্যাকসেন্ট, আর বাংলা তো খুব হার্ডলি বাংলা বলে সে।
ধরো এই লোকটা গেলে হলো, সে আমাকে কফির অফার করছে, মানে কফি নিচেও সে কফি খেয়েছে, আমি খাই না, মানে এই লোকের কিছুই আমি খাবো না, মানে ওর মতলব ভালো না, আমার চিন্তা হচ্ছে ওর মতলব ভালো না। ওকে, তো ও দেখা করে তারপরে চলে যায়। তারপরে এখন আমি কি বলবো, মানে উনি আবার 2-3 দিন পরে আবার আমাকে টেক্সট করে। আমি বলতেছি লোক তো জবর একটা যন্ত্রণার মধ্যে পড়লাম। সুবিধার লোক মনে হচ্ছে। সে বেশি সুবিধার লোক না। 2 দিন পর পরে সে কি শুরু করতে, সে আমাকে বললো, আমাকে ফোন দিল, বা আমি তো টেক্সটে রিপ্লাই করি, সে আমাকে ফোন দিল, তো বললো আমার তো উত্তরে একটা মিটিং ছিল, আমি এখানে আসছি, আপনি কি একটু দেখা করবেন? আমি বললাম হাই কোন যন্ত্রণার মধ্যে পড়লাম। তারপরে ওর সাথে আমি আবার দেখা করতে চাই। ওই দিন আবার আমার একটু কি যেন একটা প্রোগ্রাম ছিল, আমার শাড়ি টাড়ি পরা ছিল। তো ও তখন ওই দিন দেখে বললো যে আপনাকে অনেক সুন্দর লাগতেছে হ্যান ত্যান। তো ওর সাথে বসলাম, তো কিছু ওর সাথে আমি একটা রেস্টুরেন্টে বসে তখন কথা বলতেছিলাম। তো ওই দিন আমি আবার মনোযোগ দিয়ে কথা শুনতেছিলাম। তো কিছু ছেলে আমাদেরকে দেখে খুব হাসাহাসি করতেছিল, মনে করতেছিল যে মানে হয়তো আমরা এখানে প্রেম করতেছি এরকম কিছু একটা। আমার আবার এটা খুব গায়ের মধ্যে লাগছে। আমার আবার অন্য কেউ যদি মানে অন্যের বিষয়ে নাক গলাগুলি করে, এই জিনিসটা আমার ভালো লাগে না। তখন আমি ছেলেগুলাকে দেখানোর জন্য ওর সাথে আরো বেশি বেশি করে মানে কথা বললাম। আর ইয়ং ছেলেদের তো আমি দেখতেই পারি না, ইয়ং ছেলে আমাদেরকে তাকাবে কেন, এটাই আমার অসহ্য লাগে। তো ওইভাবে তো একটা সময় পর ওর সাথে মানে বেশ কয়েকবার দেখা কথা হওয়ার পরে মনে হচ্ছে ও অসম্ভব ভালো মানুষ। আপনাদের বিয়ের ব্যাপারটা কি আপনার বাবা জানতো বেঁচে থাকা অবস্থায়? হ্যাঁ জানতো, আমার ছেলের আকিকা দিয়ে তারপর মারা গেছে। প্রথম কথা হচ্ছে ওনার কনফিডেন্ট দেখে আমি অবাক হচ্ছি। মানে ওনার সাথে আপনার এজ গ্যাপ কত, যেটা নিয়ে আমাদের সমাজে অনেক আলোচনা হয়। কত এজ গ্যাপ আপনার? 38 ইয়ার্স। 38 ইয়ার্স। সো ওনার জায়গা থেকেও তো এরকম একটা মেয়েকে প্রস্তাব দেওয়াটাও তো বিশাল কনফিডেন্টের একটা ব্যাপার। সামহাউ উনি কি জানতো যে আপনি ইয়াং ছেলেদেরকে পছন্দ করেন না? হ্যাঁ, এর মধ্যে তো ওর সাথে আমি তো অনেক মন খোলা মানে সব রাইট, সো গল্প উনি কনফিডেন্ট পেয়ে গেছে সামহাউ। হ্যাঁ, কনফিডেন্ট পেয়ে গেছে। আর ও যেহেতু বিদেশে বড় হয়েছে, সো ওনার কাছে এটা কোনো ব্যাপার ছিল ওর না। কাছে এটা কোনো ব্যাপার না। ওনার লাইফ সম্পর্কে আপনি জানতেন যে উনি বিয়ে শাদী করা কিনা? বা আমি তখন জেনেছি, পরিচয়ের পরে ও অনেক কিছু বলেছে। মানে আপনার যে ক্রাইটেরিয়াগুলো ছিল যে ঠিক আছে একবারে সংসারই থাকবেন একটা ছেলের বা ওরকম কমিউনিটি, সো আপনি ওই দিক থেকে ওনাকে চুজ করলেন কিনা? মানে ঠিক আছে হি ইজ পারফেক্ট ফর ইউ। আমি সত্যি কথা ওকে আমি চুজ করেছি। আমি না ওর মধ্যে অনেক মানে মনুষ্যত্ব দেখেছি, মানে ওর মানবিক গুণাবলী অনেক বেশি। ও ধরেন একটা রাস্তায় ও চা খাবে, সো ওই চায়ের দোকান থেকে চাটা যে নিয়ে আসবে, গাড়িতে বসে খাবে, খেয়ে আবার চায়ের কাপটা সে চাওয়ালাকে ডাক দেবে না, সে নিজে যেয়ে দিয়ে আসবে। মানে ওর শিক্ষা দীক্ষা হচ্ছে এরকম। মানে ও দারুণ একজন মানুষ, আমি সবসময় বলি। আমি খুব অল্প সময়ের জন্য ওনাকে লাইভে দেখেছি। ওনার মুভমেন্ট দেখে মনে হয় যে হি ইজ ভেরি মানে সোভার, যেটাকে বলে খুবই পোলাইট ভদ্র একজন মানুষ। ও কোনো মানে মানুষ যেটা বলে যে সুগার ড্যাডি বা বিলিয়নিয়ার ও এরকম কিছু না। ও বেসরকারি কোম্পানিতে আছে, কর্পোরেট জব করে, কিন্তু ও অনেক বড় মনের মানুষ, এই দিক দিয়ে ও অনেক ধনী। ওর শিক্ষিত পরিবার। আমার শ্বশুর ছিলেন WHO ডক্টর, আর ওনারা বহরমপুর থেকে এসেছিলেন, মানে পশ্চিমবঙ্গের। আমার শাশুড়ি ছিলেন বাংলাদেশি, কিন্তু আমার হাজবেন্ড অনেক শিক্ষিত মানুষ, বড় মনের মানুষ, এই দিক থেকে ও ধনী। ওনার সংসার অবস্থা কি ছিল ওই সময়টাতে? ও তো মানে সেপারেশনে ছিল, মানে আলাদা ছিল। তো ও আমাকে ওরটা বলছে, মানে ওর জীবনে অনেক, যেহেতু ওর অনেক বয়স হয়েছে, ওর জীবনের অনেক অনেক ঘটনা, যাই হোক। তারপরে আমার আসলে তখন আমি ঠিক মানে একটু মানে উনি আমাকে বিয়ে করতে চায়, মানে আমি তখন একটু ধাক্কাই যে আচ্ছা আমি করবো কি করবো না, আমার তো এখানে সামাজিক অনেক বিষয় আছে, আমার ফ্যামিলি কীভাবে নিবে, মানুষজন কীভাবে নিবে না নিবে। তো একদিন আমি হচ্ছে আপনার এরকম পঞ্চগড় বা কোথাও একটা কাজে গেছিলাম, তো আমার ফোন বন্ধ হয়ে গেছিলো রাস্তায়। আমি ভোরবেলা এসে ঢাকায় পৌঁছেন বাসায়, আমি দেখি যে সকাল 10টার সময় সে আমার বাসার নিচে এসে দাঁড়িয়েছে, এবং ও পাগল হয়ে গেছে। ও ভাবছে আমি ওকে অ্যাভয়েড করার জন্য আমি ফোনটা অফ করে রাখছি। সো আমি দেখলাম যে না, ও আমাকে অনেক ভালোবাসে, আর ও অনেক জেন্টলম্যান, মানে ঠিক আমি যেমন পুরুষ মানুষ পছন্দ করি। কত বছর হলো আপনাদের সংসারে? আমাদের 6 বছর। সো ইউ আর কমপ্লিটলি হ্যাপি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আমার মানে ও যদি ইয়ং থাকতো, মানে আমার হাজব্যান্ড যদি ইয়ং থাকতো, ওর পিছনে যে এখন কত মহিলার লাইন দিতে চাইতো আল্লাহ জানে। জাস্ট কিডিং, এটা মজার পার্ট। জীবনের সাথে চলে হাই ফাই। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ। অসম্ভব ভালো মানুষ। ও আরেকটু ভালো হলে ও এমন এই ধরনের সার্টিফিকেট ওয়াইফের কাছ থেকে পাওয়া এটা হাজবেন্ডের জন্য অনেক বড় লাখের ব্যাপার। আমি অনেক দোয়া দিই, আমি অনেক দোয়া করি, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি যে আমি ওর মৃত্যু আমি দেখতে পারবো না,
আগে আমি মারা যাওয়ার পর আল্লাহ তুমি ওকে নিয়ে যাও, আগে আমাকে নিয়ে যাও, মানে বিউটিফুল। এই ফিলিংসটা একটা সংসারে থাকাটা খুব জরুরি। কিন্তু আপনি তো এই বিয়েটা করার পরে এখনও বিভিন্নভাবে সামাজিকভাবে ট্রলের শিকার হয়েছেন, এবং এটা আপনি জানতেন হবেন বাংলাদেশের প্রেক্ষাপটে। ওই সময়টাতে আপনার মাইন্ডসেটটা কী ছিল, স্টিল আপনার যেটা আছে আর কি? না, আমি বলি আপনাকে, আমার যেহেতু সামাজিক কিছু ব্যাপার আছে, আমার বাবা যখন বিষয়টা জানছে একটু রাগ করছিল, বাট আমার বাবাকে যখন আমি বুঝাই বলতে, এবং আমার বাবা জানে আমার মেয়ে লোভী না, আমার মেয়ে অসৎ না। সো আমার বাবা জিনিসটা পরে আমরা যখন বুঝাই বলছি সে মেনে নিছে। আত্মীয় স্বজনের কথায় যে বুড়া বেটা বিয়ে করছে, নানার বয়সে বিয়ে করছে, তখন আমার বাবা একটু জিনিসটা একটু মাইন্ডে নিছিল, তখন পরে আবার সে জিনিসটা মেনে নেয় আর কি। আমি যখন বুঝি, আমি নিজে ওপেনলি কথা বলি, এই প্রথমবার আমার বাবার সাথে, আমার বাবার মুখে মুখে কথা বলার সাহস আমার ছিল না, এই প্রথমবার একটা বিষয় নিয়ে ওপেনলি কথা বলি, এবং সে এটা পরে মেনে নেয়। আমার ছেলে হওয়ার পরে আকিকা দেয়, তার কিছুদিন পরে একটা ছেলে হয়েছে। হ্যাঁ, আমার ছেলে, মাশাআল্লাহ। ছেলে হওয়ার 1 মাস পরে আমার বাবা মারা যায়, আকিকা দেওয়ার কিছুদিন পরেই আর কি। তো আমার যেটা হয়েছে যে আমার হাজব্যান্ড, আমি আবারও বলবো, শুধুমাত্র ভালো মানুষ দেখে আমি তাকে বিয়ে করেছি, এবং তাকে বিয়ে করার আগে থেকেই আমি কাজ করি এবং আমি ইনকাম করি, এবং আমি ভালো ইনকাম করি। এবং যেহেতু আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি, সোশ্যাল মিডিয়াতে কাজের সুবাদে যেটা হয়েছে, আমি প্রথম দিকে ওকে একদমই ক্যামেরার সামনে আনতাম না। সো আমার কোম্পানির, মানে আমার সানভিজের একটা পিকনিক থাকে কক্সবাজারে, ওখান থেকে কিছু মানুষ আমাদের ছবি ভাইরাল করে দেয়। পিকনিকে তো আমরা অনেক মজা করি না, স্টাফদের নিয়ে অনেক মজা করি, আর আমি অনেক মিশুক, ওখান থেকে ভাইরাল করে দেয়। তখন আমার কাছে মনে হয় যে আমার হাজব্যান্ড, তাকে আমি লোকায় কেন রাখবো, আর মানুষ যেহেতু ভাইরাল করে দিছে, এটা আমার উত্তর দিতে হবে। আর আমি তো কোনো চুরি কিছু করি নাই, খারাপ কিছু করি না, অবৈধ কিছু করি নাই, আর আমি অন্যায়ও কিছু করি না, আমি তো লোভী না। একজন আমাকে লোভী বললে আমি কেন সেটা মেনে নিব? তারপর থেকে আমার উত্তর দেওয়া শুরু হয়। আপনি যেটা বলছিলেন যে আপনি তো অনেক কড়া কড়া উত্তর দেন, আমার যেহেতু রাগ বেশি, আমি একদম ঠাস 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 স্পষ্ট ভাষা। কারণ আমি তো, কেউ প্রমাণ করুক যে আমি টাকার জন্য বিয়ে করছি, কেউ যদি এটা প্রমাণ করে দেখাক যে আমি আমার হাজব্যান্ডের থেকে 1 পয়সা কোনোদিন নিচ্ছি কিনা, গোয়েন্দা লাগাক আমার পিছনে, নেভার এভার। আমি এখন পর্যন্ত, কিবরিয়া ভাই, আমি গত রাতে বাসায় 4টার সময় গেছি, আমি এখন পর্যন্ত টানা 18 ঘন্টা কাজ করি। পরিশ্রম ছাড়া কেউ কোনোদিন দাঁড়াতে পারবে না। আপনাকে 1 কোটি টাকা দিলেই কি আপনি ব্যবসায়ী হয়ে যেতে পারবেন? ইটস নট পসিবল। এটার জন্য চরম লেভেলের ডেডিকেশন থাকা লাগবে, একদম আপনার এটাই আপনার নেশা পেশা হওয়া লাগবে। সো এত সহজ না। যারা মনে করে, অনেকে আমাকে বলে যে হ্যাঁ, জামাইয়ের টাকা দিয়ে ব্যবসায়ী হয়ে গেছো, জামাইয়ের টাকা দিয়ে এতগুলো শোরুম নিয়েছো, টোটালি রং। কতগুলো শোরুম? আমার এখন 15টা শোরুম, আলহামদুলিল্লাহ। 15টা শোরুম আপনার? জি। আপনার বিজনেসের এই মুহূর্তে মানে কি পরিমাণ অর্থ রান করছে সবকিছু মিলিয়ে? অনেক রান করছে, কারণ না আমার না, আপনি 18,000 টাকা দিয়ে শুরু করেছিলেন। 15,000 টাকা দিয়ে। 15,000 টাকা তাও ধারের টাকা, মামার কাছ থেকে নিয়েছিলেন, এবং একজন বন্ধুর পরামর্শ তো ঠিক না, উনি আপনার কাছে কাপড় চেয়েছিল, সেই কাপড়টা আপনি দিয়েছিলেন, মাঝখানে কিছু টাকা রোজগার হয়েছিল। এই 2014 না 15 সালের গল্প বোধহয় এটা, রাইট? সো আমি যদি হিসাব করি, তার মানে এখানে দাঁড়াচ্ছে 9 বছর। 9 বছরের মাথায় এই প্রতিষ্ঠান কত টাকা এখন পর্যন্ত এক্সেল করছে? আলহামদুলিল্লাহ অনেক করছে। না, সেটা আমার একটু, যদি আপনার বলতে কোনো সমস্যা না থাকে, কারণটা হচ্ছে এটা, আমি মনে করি আজকের স্টোরির মূল জায়গাটাই এটা, যে আপনার জীবনে এত কিছু ঘটে গেছে, তারপরেও আপনি আপনার জায়গাটা ঠিক রেখেছেন, ফোকাসটা ঠিক রেখেছেন, যে না ঠিক আছে, আমার কাছ তো শুধু ঘর সামলানো ছিল না, আমি চেয়েছি এরকম কিছু করতে, এবং আপনি সেটা পেরেছেন। তো সেই জন্যই 15টা শোরুম যেহেতু আছে, এবং আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ, এটা আর্থিক মূল্যমান কত আমরা যদি জানতে চাই? অনেক, কয়েক কোটি টাকা। কয়েক কোটি টাকা। আপনার ডেইলি মান্থলি সেল থাকে কিরকম? কয়েক কোটি টাকা প্রফিট থাকে তো, সেটা কয়েক নিয়ে কোটি তো টাকা, আচ্ছা সেটাও কোটির ঘরে। ওরকম কিছু না। আপনার আমার এমপ্লয়ি কতজন এখন? আমার 200 স্টাফকে আমার স্যালারি দিতে হয়। 200? হ্যাঁ, Why I'm এছাড়াও- wasting time here? না, এছাড়া আরো OMG অনেক হচ্ছে আপনার ফ্যাক্টরি আমার সাথে সাব কন্ট্রাক্টে কাজ করে, হাজার হাজার মানুষ আমার সাথে কাজ করে। ওই হিসাবে 200 দেয়। রেগুলার এমপ্লয়ি সামলান আপনি? হ্যাঁ, এবং অনেকগুলো ফ্যাক্টরি আমার সাথে কাজ করে, যেখানে হাজার হাজার মানুষ আমার সাথে কাজ করে। হ্যাঁ, অনেক তাঁতিরা আমার সাথে কাজ আপনার করে। লাইফের স্টোরির মধ্যে আমি ছিলাম, মানে আমার ফিলিংস যেটা হয়েছে, যে আপনি ফার্স্ট হাজব্যান্ডের কথা বলছিলেন, সেকেন্ড হাজব্যান্ডের কথা বলছিলেন, বাট আপনার দুটো লাইন আমাকে ওইখান থেকে জাস্ট বের করে নিয়ে আসছে, যে আপনি 9 বছরে কোথায় চলে গেছেন। 200 এমপ্লয়ি রেগুলার চালাচ্ছেন আপনি। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি আমার কোম্পানিটাকে এমন একদিন এমন জায়গায় নিয়ে যাব। দরকার কি এইসব অনলাইনে যারা এই যে কটু মন্তব্য করে তাদের কথা রিপ্লাই দেওয়ার? আমি হলে তো দেখতামই না। 200 এমপ্লয়ের ওনার আমি, মাই গুডনেস। না, আমি সামটাইমস নিতে পারি না। আমার হাজব্যান্ডকে নিয়ে কেউ খারাপ কথা বলে আমার খুব খারাপ লাগে, কারণ মানুষটাকে আমি ভালোবাসি, অসম্ভব ভালোবাসি। গত বছর সে অসুস্থ ছিল, তার 5% বাঁচার সম্ভাবনা ছিল। আমি দেখেন, আমার হাজব্যান্ডের যদি কিছু হয়, আমি স্বামী হারা হব, আমি বিধবা হব, আমার সন্তান বাবা হারা হবে। আমার একটা ছেলে, আমরা বাবা হারিয়েছি, আমি বুঝতে পারি, আমি ফিল করতে পারি বাবার কত দরকার জীবনে। উনি আপনাকে কতটা ইয়ে করেন এইসব বিষয় নিয়ে যখন অনেক ট্রলের মুখোমুখি হন? ভালোবাসি ও। না, এগুলো বাঙালির এসব প্যাচগুলো বুঝেই না। ও বুঝেই না যে আপনি যদি ওকে, কেউ যদি একটা কটু কথা বলে, এটার অর্থটা কি, এটা বুঝতে ওর 3 দিন লাগবে। আমি ওকে বুঝাই এগুলা, ও এত কিছু বুঝছে না।
সামহাও ওনার কমিউনিটিতে বা ওনার ফ্যামিলিতে বা ওনার বাচ্চা কাচ্চার লেভেলে আপনাকে নিয়ে ফাইট করতে হয়নি? না একদমই না। না, ওরা তো অন্য লেভেলের, মানে ওরা অন্য ফ্যামিলির। ওর ভাই বোন তো, মানে ওর বোন অনেক আগে মারা গেছে, ওর ভাই একজন ছিলেন আমেরিকায়, আরেকজন লন্ডনের ডক্টর, মানে ওরা অনেক ওয়েল এস্টাবলিশড, মানে এই ইয়ার মধ্যেই নাই ওরা অন্য স্ট্যান্ডার্ডের আর কি। এই যে জীবনের 9-10টা বছর বিভিন্ন স্ট্রাগল পার করা, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া এবং নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে হ্যাপি হওয়া, মোরাল অফ দ্য স্টোরি কি, মানে কি শিখলেন আপনার এই জীবনটা থেকে, যেটা আপনি আমাদেরকে বলতে চান দিন শেষে? এখনো তো অনেক মানুষ বাঁকা চোখে দেখে, এখনো ডেইলি। আজকেও আমার, মানে আমি আপনাকে এসে বলতেছিলাম যে একটা বিষয় নিয়ে আমি খুব বিব্রত, মানুষ সব কিছুতে আমাকে কেন জোড়ায় দেয়। মানে একজন বয়স্ক মানুষকে আপনি বিয়ে করলেন, তার মানেই কি আপনি তার টাকা দেখে বিয়ে করলেন? ওর টাকা তো আমার থেকে কম, সে আমার থেকে কম ইনকাম করে। এখন এটা তো পারিবারিক ইস্যুগুলোকে, এগুলোকে আমি সোশ্যাল মিডিয়ার মানুষকে জবাবদিহিতা করবো যে আমার জামাই কত ইনকাম করে, আমি কত ইনকাম করি? এটা তো জবাবদিহিতা করার বিষয় না। যার বুদ্ধি আছে সে এমনিতেই দেখে বুঝবে যে মেয়েটাকে তো সারাদিন লাইভে দেখি, কেউ যদি একটা লাইভ করে আমি 5টা লাইভ করি। এটাও আপনি করতেন না বোধহয়, সেটাও একটা গল্প আছে। মানে আপনি হায়ার করেছিলেন, সামহাউ রেজাল্ট ভালো পাননি, পরে আপনি নিজেই করা শুরু করেছেন। হায়ার করে আমি দেখলাম রেজাল্ট ভালো হয় না, উল্টো আমার লস যায়। আবার তাদের মানে মানে থাকে না, বিভিন্ন রিকোয়ারমেন্ট দেখতে দেখতে পাগল হয়ে গেছি। তখন আমার কাছে মনে হয়েছে যে আমি জিদি, ও কেন পারছে আমি কেন পারছি না? ওকে লক্ষ মানুষ দেখবে, আমাকে কোটি মানুষ দেখবে। এবং আমি এখনো বিশ্বাস করি যারা আমাকে নিয়ে ট্রল করে একদিন তারা আমাকে নিয়ে আফসোস করবে, কারণ আমি আমার কোম্পানিকে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের পর্যায়ে নিয়ে যাবো। আমি দেশের বাইরে, আমি অলরেডি দুবাইয়ে শোরুম নিয়ে নিয়েছি। অনেক শুভকামনা করবেন, কারণ আমি কাজে বিশ্বাসী, আমি প্রচুর কাজ করি এবং কাজ আমি অন্য মানুষকে দিয়ে করাই এবং আমি নিজের সাথে থেকে করি। অনেক আছে যে না স্টাফদের উপর ডিপেন্ড করে, যে সেটা স্টাফরা করতে থাকে আমি গায়ে হাওয়া লাগাবে। আমার স্টাফ যদি 3টা পর্যন্ত কাজ করে আমি 4টা পর্যন্ত কাজ করি। আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরছে, যে আপনি 200 জন এমপ্লয়ার, ওনার, ওয়াও। কাজ করলে জীবন বদলে যাবে এবং আপনার দেখা গেল প্রথম সফলতা আসবে না, কিন্তু একদিন না একদিন আপনার সফলতা আসবে কাজ সৎ পথে থাকলে। এবং আমি বিশ্বাস করি দুনিয়ার সব মানুষ আপনার সাথে বেইমানি করতে পারে, কিন্তু আপনার যে পরিশ্রমের ঘাম আপনার সাথে বেইমানি করবে না। অসাধারণ। আমি আপনাকে বলেছিলাম যে আমি যখন শোটা শুরু করি যে আমি আপনার সম্পর্কে ছোট ছোট খণ্ড খণ্ড বিষয় জানি, এবং ডেফিনেটলি আমার বলতে কোনো সমস্যা নেই, আমি জানি এতটুকু থাকবে কিনা, যে ওনাকে এই শোর জন্য আমি পার্টিকুলারলি ইনভাইট করেছি। আমি জানি এটা ন্যাশনাল টেলিভিশনে যাক, কারণ আমি চেয়েছিলাম যে আপনার সামনাসামনি বসে আপনার গল্পটা শোনার জন্য। আমি এত বেশি মানে ইনফ্লুয়েসড হলাম আপনার দ্বারা, বিশেষ করে এই একটা জায়গাতে যে এতগুলো মানুষের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন এবং আপনার স্বপ্নকে আপনি ক্রস করে গেছেন, এবং আপনি যে স্বপ্নটা দেখছেন যে দেশের বাইরে আপনার ব্র্যান্ডকে এস্টাবলিশ করবেন, ডেফিনেটলি সেটার জন্য শুভকামনা জানিয়ে আমি শেষ করতে চাই। এবং আমাদেরকে সময় দিয়েছেন সেজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আপনার অনুষ্ঠানে ডাকার জন্য। এটা আসলে অনেকের স্বপ্ন থাকে এবং ডেফিনেটলি আমিও মনে মনে চাইতাম যে একদিন আমি কিবরিয়া ভাইয়ের শোতে যাব। খুব ভালো লাগছে। থ্যাংক ইউ তনি, ভালো থাকবেন আপনি। আপনি ভালো থাকেন। দর্শক, এই ছিল অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য RJ কিবরিয়া শো। আজকের এই অনুষ্ঠানটি আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছে এবং আমরা আসলে কি শিখব সেটা আমাদের উপরে নির্ভর করে। আপনি ভালো কিছু শিখবেন নাকি মন্দ কিছু শিখবেন সেটাও আপনার উপর নির্ভর করে। আজকের অনুষ্ঠান থেকে আপনি ভালো কিছু নেবেন নাকি মন্দ কিছু নেবেন সেটাও আপনার উপর নির্ভর করে। এই নির্ভরতা আপনার উপর ছেড়ে দিয়েই আমরা আজকে শেষ করছি। আবারও দেখা হবে আগামী শনিবার। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।